বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে এবং এমদাদ আছে আপনাদের সাথে। আমাদের সাথে একজন অতিথি আছে, আপনারা অনেকেই চিনেন, তার অনেকগুলো পরিচয়, কিন্তু তাকে আমরা আজকে যে পরিচয় রাখবো তিনি একজন অধিকার কর্মী। আমাদের সাথে আছেন তাসলিমা আক্তার লিমা। লিমা আপা, শুভ সকাল, কেমন আছেন? জি শুভ সকাল, আছি ভালো। আপনাকে মে দিবসের শুভেচ্ছা। মে দিবসের শুভেচ্ছা আপনাকে। এবং প্রথমেই যদি মে দিবসে আমরা কোন অবস্থায় আছি এই জায়গাতে যাওয়ার আগে অনেকেই থাকে নতুন দর্শক বিভিন্ন জায়গা থেকে, আমরা যদি মে দিবসের পটভূমিটা, এই গল্পটা যদি আমরা একটু জেনে নিই যে মে দিবসটা কিভাবে আসলো, এই অংশটা। অনেকেই জানেন আসলে যে মে দিবসটা 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা মূলত কর্মঘণ্টা নিয়েই প্রধান দাবিটা এসেছিল, এবং তখন 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এইটার ছিল স্লোগান। এবং সেই সময়ে শ্রমিকরা আন্দোলন করেছে এবং ফাঁসির মঞ্চেও তাদেরকে যেতে হয়েছে। আপনার আগাস্ট পিজের বক্তব্যের কথা হয়তো জানেন, তিনি তখন 86 সালে আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন, এবং তিনি দাঁড়িয়ে বলেছিলেন মঞ্চে যে আমাদের যে টুটি চেপে ধরা হয়েছে বা আমাদের কথা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এই নীরবতা অনেক উচ্চ স্বর নিয়ে ফেরত আসবে। তো 24-এ যে আন্দোলন হলো, তখন আমার খুব মনে হচ্ছিল যখন আমাদের শ্রমিক শিক্ষার্থীরা প্রাণ দিচ্ছিলেন, এবং মনে হচ্ছিল যে সেই আগাস্ট পিজের যেই বক্তব্য সেটা ফেরত আসছে, যে আমাদের নীরবতা বহু উচ্চ স্বরে ফেরত আসবে। তো সেই জায়গা থেকেই তখন শ্রমিকদের 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টাও কাজ করতে হয়েছে, এবং শ্রমিকদের এই আন্দোলনটা সেই শ্রম ঘন্টার নিয়ে, এবং তারপরেই সেই 8 ঘন্টা শ্রমের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে হয়, এবং তারপর থেকেই মে দিবসটা আমরা পালন করি এই জায়গা থেকে, যে সেটা কেবল 1886 সালের সেই ইতিহাসকে স্মরণ করা না, এটাকে উদযাপন করা, এবং একই সাথে শ্রমিকরা কী অবস্থায় আছে তাদের বাংলাদেশের রূপান্তরের সাথেও, কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের সাথেও শ্রমিকের প্রশ্ন, তার মৌলিক অধিকারের প্রশ্ন জড়িয়ে আছে। ফলে সেই শ্রমিকের চাওয়া পাওয়ার হিসাব নিকাশগুলো আমরা মে দিবসে বিশেষভাবে করে থাকি। মানে যদি আপা যেটা বলছিলেন যে কি অবস্থায় আছে আপা? আমরা তো আসলে স্বাধীনতার 54 বছর পার করেছি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, এবং এখন আমরা একটা নতুন বাংলাদেশে আছি, কিন্তু এখনও আমরা যেটা মনে করি যে বাংলাদেশে একটা জাতীয় ন্যূনতম মজুরি নাই। এবং মে দিবসের যে ইতিহাস, 8 ঘন্টা শ্রম, কাগজে কলমে আমাদের 8 ঘন্টা শ্রম আছে, কিন্তু আমাদের যারা রপ্তানি খাতের প্রাতিষ্ঠানিক শ্রমিক তাদেরও 8 ঘন্টা, কিন্তু তাদের কাজ করতে হয় আরও বেশি, 2 ঘন্টা ওভারটাইম, কিন্তু তার থেকে বেশি কাজ করতে হয়, 4 ঘন্টা বেশি করার আইনি সুযোগ পোশাক শ্রমিকদের করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আছেন প্রায় 8 কোটি হবে, এবং তার মধ্যে 85% হচ্ছে মানে শ্রমিকদের মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, এবং সেখানে নারীরা আছেন। তাদের মজুরির ক্ষেত্রে বৈষম্য আছে, নারী পুরুষের বৈষম্য, নিরাপত্তার সংকট আছে। আমাদের সবচেয়ে বড় যেটা অসুবিধা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের কথা বলার যে অধিকার, ট্রেড ইউনিয়ন রাইট, সেটা আইনে যেভাবে লিপিবদ্ধ আছে সেখানে কিছু সুযোগ সুবিধা নিশ্চয়ই শ্রমিকরা পান, কিন্তু বড় জায়গায় আমরা দেখতে পাই যে আইনগুলো করাই হয়েছে এমনভাবে যাতে কত বেশি নিয়ন্ত্রণ করা যায়। আমরা প্রায়ই উদ্যোক্তাদের বা বিভিন্ন সময়ে আমরা যখন আলোচনায় মালিকদের সাথেও আমাদের বাহাস হয়, তখন দেখি ওনারা নিয়ন্ত্রণ শব্দটা খুব ব্যবহার করেন, কিন্তু নিয়ন্ত্রণ করার তো আসলে প্রয়োজন নাই। যখন আপনি একটা দেশের শিল্পের বিকাশ ঘটাবেন, শ্রমিকদের অবস্থা ভালো করবেন, তখন কিন্তু দেশের অর্থনীতিও বিকশিত হবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখি যে এখন পর্যন্ত সেই ঘাটতিগুলো আছে। নিরাপত্তার সংকট আছে। রানা প্লাজা 2013 সালে ঘটেছিল, তখন সেটা একটা জাগরণী ডাক ছিল আমাদের জন্য, যে আমাদের দেশের শ্রমিকদের যে অনিরাপদ অবস্থা সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এবং তারপরে আমরা পোশাক কারখানাগুলোতে দেখেছি যে এই ধরনের বড় কোনো অবকাঠামোগত দুর্ঘটনা বা হত্যাকাণ্ড সেটা কমেছে, কিন্তু অন্যান্য জায়গায় সেটা হয়েছে। হাশেম প্লাজা হচ্ছে, শিশুরা প্রাণ হারিয়েছে। সেখানে আমরা মনে করি যে শুধু বিল্ডিংয়ের চেহারা পরিবর্তন হলে বা কিছু আইন পরিবর্তন করলেই হয় না, সেখানে যারা দোষী ছিলেন তাদের শাস্তির বিষয়টা হয়েছে কিনা। তো সেই বিষয়গুলো আমরা মনে করি যে এখনও এগুলো একটু অমীমাংসিত অবস্থায় আছে। জাতীয় ন্যূনতম মজুরি নাই, শ্রমিকদের শ্রম ঘন্টা, ছুটি, এগুলো কাগজে কলমে আর বাস্তবের অনেক ফারাক। কথা বলার অধিকারটা চাই, ফলে যান, জীবিকা এবং জবানের অধিকার, সেই অধিকারটা আমরা মনে করি যে এখনকার যে নতুন বাংলাদেশ, আমরা একটা ভয়মুক্ত বাংলাদেশের কথা বলি,
এবং যে জুলাই আন্দোলন হলো তারপরে আমরা কিন্তু মনে করি যে আমাদের দেশের শ্রমিকরাও একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাদ পাবেন এবং সেটার জন্য তারাও উন্নয়নের ভাগিদার হবেন আর কি। এই তো আপা, আসলে অনেকগুলো বিষয় নিয়ে আপনি একই সাথে বলেছেন এবং খুব সুন্দর করে বলেছেন। আমরা যখন আসলে শ্রমিক নিয়ে চিন্তা করি, প্রথমে আমাদের মাথায় কিন্তু দিনমজুর অথবা গার্মেন্টস ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কার, তাদের কথাই আমাদের মাথায় আসে। শুধু কি শ্রমিক বলতে আমরা সেটাই বুঝি? লেবার বলতে কি আমরা শুধু তাদেরকেই বুঝি, নাকি যারা কর্পোরেট অফিস আছে বা অন্যান্য সেক্টরে যারা কাজ করছেন তারা আসলে শ্রমিকের তার মধ্যে পড়ে? যেহেতু আমাদের অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পোশাক খাত, প্রায় 84% বেশি রপ্তানি আয় আসে এবং এখানে সংগঠিত শ্রমিকরা থাকেন যারা যতটুকুই পারুক তাদের লড়াইটা সংগঠিতভাবে করার চেষ্টা করে। সেই জন্য এই আলাপটা আমাদের ঘুরে ফিরে পোশাক শ্রমিকদের কথা আসে, কিন্তু আমাদের দেশে চা শ্রমিক আছে, আমি ইতিমধ্যে বলেছি, অপ্রাতিষ্ঠানিক খাতে বহু শ্রমিক আছে, গৃহ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, বহু রকম শ্রমিক আছে যাদের কোনো আইনি সুরক্ষা নাই। আর আমাদের দেশে আসলে মানে যারা অন্যান্য জায়গায় কাজ করেন, সে সাংবাদিক হতে পারে, শিক্ষক হতে পারে, নানান সেক্টরে যারা বেসরকারি খাতে কাজ করেন, তাদেরও কিন্তু আমরা দেখি যে শ্রমিকের আওতায় তাদের পড়ার কথা ছিল, কিন্তু তাদের সেই শ্রমিক হিসাবে তাদের কোনো ট্রেড ইউনিয়ন করার রাইট, সেই জায়গাগুলো এখনও মানে সংকুচিত। এবং অন্যান্য দেশে যদি আমরা দেখি সেই জায়গাগুলো কিন্তু আছে। তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিক সংগঠক হিসেবে, শ্রম সংস্কার কমিশনের সদস্য হিসেবে এই সুপারিশগুলো করেছি, যাতে এই শ্রমিকদের স্বীকৃতিটা, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা শ্রমিক আছে, যারা আইনি সুরক্ষার ধরাছোঁয়ার অনেক বাইরে, তাদের সুরক্ষাটা দেওয়া। এবং আপনার সাথে আগে কথা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা গণমাধ্যম, এই জায়গাগুলোতে যারা কাজ করছেন তাদেরও কিন্তু আসলে প্রয়োজন। জি জি জি, সেই বিষয়গুলো আমাদের আসলে কথা বলতে হবে। এগুলো আসলে যারা যেই সেক্টরে কাজ করছেন তাদেরও আসলে কথা বলাটা আমার মনে হয় খুব জরুরি বিষয়, তাহলে এই বিষয়গুলো সামনে আসবে। টুটি চেপে ধরার যে ব্যাপারটা, আসলে আমি যদি আবার লিমা আপা আপনার কাছে আসি, আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা একটা জায়গাতে বলেছিলেন, আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন করতে চাই, এটা আমার অঙ্গীকার। আমরা জানি যে যে কমিশনটা হলো সেখানে আপনি ছিলেন। এই যে যে অঙ্গীকারটা প্রধান উপদেষ্টা করেছেন, এই অঙ্গীকার বাস্তবায়নের কোন জায়গায় আছি আমরা? চ্যালেঞ্জেস আছে সেটা আপনি বলেছেন, বাস্তবায়নের পথে কি আমরা হাঁটছি? আসলে আমরা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি বাংলাদেশকে আমরা দেখি, যে আমরা বলছি যে বাংলাদেশ অর্থনীতিতে মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, আমাদের যে প্রধান খাত পোশাক খাত, সেখানকার মালিকরা বলছেন যে ওনারা $100 বিলিয়ন শিল্প খাত তৈরি করার স্বপ্ন দেখছেন, সেগুলো নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচক। এবং আমরা চাইও যে আমাদের দেশে একটা মর্যাদাপূর্ণ শ্রমিকদের জীবন হোক। সেইটার জায়গায় আমরা যদি, যেহেতু এখন শিল্প খাতগুলো যেভাবে বিকশিত হচ্ছে, সেটা আসলে শুধু দেশীয় স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, আমাদেরকে একটা বৈশ্বিক জায়গায় লড়তে হচ্ছে। শিল্প বিকাশের ক্ষেত্রেও সেই জায়গাটা আসলে স্থানীয় জায়গাকে ছাপিয়ে গেছে। সেই জায়গায় যদি আমরা এখনও মানে সেই সামন্ত সমাজের মতো করে শিল্পকে চর্চা করতে চাই, সেটা তো হওয়ার কোনো সুযোগ নাই। তো সেটা অবশ্যই আমি মনে করি যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শ্রম আইন যেটা, সেই আইনের মধ্যেও পরিবর্তন আনার জন্য, যাতে এটা আন্তর্জাতিক সমমান হয়, সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটা দেশে যদি আসলে শ্রমিকদের অধিকার না থাকে, তাহলে সেটা আসলে সেই দেশের গণতান্ত্রিক চেহারাই কে প্রশ্নবিদ্ধ করে, এবং সেটা আসলে অন্যান্য দেশের যে বৈশ্বিক পর্যায়ে যে ব্যবসা বাণিজ্যগুলো করা, সেটার সাথে আসলে তাল মেলাতে সক্ষম হয় না। এই অংশটি একটু ব্যাখ্যা করবেন? শুধু শ্রমিকদের ওয়েলবিং না, একজন মানুষ হিসেবে এটা না, একই সাথে আপনি বলছেন যে টোটাল পৃথিবী পরিমণ্ডলে বাংলাদেশ হিসেবে মানে ব্যবসা ভালো করতে হলেও এই কমপ্লায়েন্সটা, এই রেগুলেশনসগুলো দরকার। যে অংশ, এইটা আর একটু ব্যাখ্যা করবেন কেন দরকার? আসলে ধরেন আমাদের বিশেষ করে যেই বিষয়গুলো এই কমপ্লায়েন্সের ক্ষেত্রে আসে, সেটার ক্ষেত্রে বা এখনও খুব আলোচনার মধ্যে আছে যে আমাদের শ্রমিকরা কথা বলতে পারছেন কিনা, তাদের জবানের অধিকারটা আছে কিনা, এখানে আনফেয়ার লেবার প্র্যাকটিস বা শ্রমিকদের যে গণতান্ত্রিকভাবে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করা। আমরা অনেক সময় দেখি
যে এখানে শ্রমিকরা যখন আন্দোলন করছেন বা কোনো সংগ্রাম করছেন, মালিক পক্ষ বলছেন হয়তো যে শ্রম আইনের যে বাধা ধরার নিয়ম আছে সেগুলো তারা মান্য করছেন না। কিন্তু এই যে মানে শ্রমিকরা যাতে তাদের কথাগুলো যে দর কষাকষির মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশে হওয়ার কথা, সেটা করার পরিবেশ যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রিও আসলে টিকে থাকাটা মুশকিল হয়। তো সেটাকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে শ্রমিকরা তাদের যে মজুরি বলি, কর্মঘণ্টা বলি, তাদের নিরাপত্তার কথা বলি, সেই কালেকটিভ বার্গেনিং বা দর কষাকষি, যৌথ দর কষাকষির জায়গাটাই যদি না থাকে তাহলে আসলে এখানে আসলে পুরো পরিবেশটাই একটা শ্রমিকের শোষণের জায়গাটা অনেক প্রকট হয়ে ওঠে। তো সেইটা যদি নিশ্চিত হয় তখন আসলে অন্য প্রসঙ্গগুলো, সেখানে নিরাপত্তার প্রশ্নটাও বিশেষভাবে, আপনি জানেন যে বাংলাদেশের যেটা আমি বলেছি 2013 সালে রানা প্লাজার কথা, তো সেই নিরাপত্তাগুলো না থাকলে দেখা যায় যে আন্তর্জাতিক পর্যায়ে যেসব জায়গায় আমাদের শিল্প বাণিজ্য হচ্ছে সেখানকার শ্রমিকদেরও কিন্তু একটা চাওয়া থাকে যে যেই দেশ থেকে তারা কাপড় কিনছেন বা যেখানকার কাপড় তারা পরছেন সেই কাপড়টা আসলে মানে শ্রমিকের মর্যাদাটাকে টিকিয়ে রেখেছে কিনা। এই প্রশ্ন কিন্তু এখন সারা দুনিয়া জুড়েই আসছে। আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবেন কিন্তু আপনার শ্রমিকের কোনো মর্যাদা নাই, আপনার শ্রমিক কথা বলতে পারে না, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের দেশের সুনামকে রক্ষা করেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা যেমন আন্তর্জাতিক ভাবেও চাওয়া এবং আমাদেরই চাওয়া, আসলে আমরা চাই এবং আমরা আশা করি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা বাস্তবে রূপান্তরিত হওয়ার পথে হাঁটবে আর কি। সেই কারণ আমার মনে আছে রানা প্লাজার ঘটনাটার পরে কিন্তু যারা বায়ার ছিলেন এবং সেই যেই দেশগুলোতে আসলে আমরা এক্সপোর্ট করছিলাম তারা কিন্তু বয়কট করা শুরু করেছিল বাংলাদেশের পোশাক, এবং তারা কিন্তু বারবার ভয়েস রেজ করছিল। তো এই বিষয়টা যখন হয় তখন কিন্তু তাদেরকেও তো তাদের কান্ট্রির আসলে মানে কনজিউমারদেরকে আসলে সেফগার্ড করা প্রয়োজন, এবং এখন তো হিউম্যান রাইটস অসম্ভব স্ট্রং। তো যদি তারা বয়কট করে তো অবশ্যই সেটা আসলে ব্যবসার খাতে একটা সমস্যা তৈরি করবে। তো সেই জন্যই তাদের কাছেও এটা খুবই প্রয়োজন যে বাংলাদেশে লেবার লটা আসলে মেনটেন করা হচ্ছে কিনা, এই কমপ্লায়েন্সটা আসলে তারা মেনটেন আসলে করছে কিনা। আমাদের আলাপ চলতে থাকবে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, একটা বিরতি থেকে ফিরে আমরা আবারও আসছি, আমাদের সাথেই থাকুন। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, সবাইকে আবারও আমন্ত্রণ। এমদাদ আছি আপনাদের সাথে আছি মিরুনি, এবং আজকে আমাদের সাথে আছেন তাসলিমা আক্তার লিম, এবং তার সাথে কথা হচ্ছিল তিনি আসলে অধিকার কর্মী, এবং তার সাথে কথা হচ্ছিল আসলে এই যে শ্রম দিবস নিয়ে আমরা যে কথা বলি আসলে এটা আসলে আমরা কতটা উপলব্ধি করতে পারি শ্রমিকদের এই যে অধিকার নিয়ে কিন্তু আমরা কথা বলছি, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা যদি চিন্তা করি যে আপনি যাদেরকে বলছিলেন অপ্রাতিষ্ঠানিক গৃহকর্মী যারা আছে তাদের সাথে আমাদের যে ব্যবহার বা তাদের সাথে আমাদের যে অসদাচরণ, এবং মাঝে মাঝে এরকম আমরা প্রচুর ঘটনা দেখি যে তাদেরকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, মারা হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে তাদের সেফগার্ডিংটা কিভাবে করা সম্ভব? আমরা আসলে এখন বাংলাদেশ তো একটা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, আমরা বলতে পারি না যে আমরা জমিদারদের যেই সেইখানে আছি, কিন্তু আমাদের আচরণ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। যে ব্রিটিশ ঔপনিবেশিক সময় যেভাবে আমরা ছিলাম, আমার মনে হয় যে আমাদের সংস্কৃতিগত জায়গা থেকে এখনো অনেক পরিবর্তনের দাবি রাখে। আমরা হয়তো শ্রমিক বলতেই মানে একটা সময় তো দাস হিসেবে আমরা দেখতাম, কিন্তু এখন এই আধুনিক সমাজে এসে সেই জায়গাটাতে তো পরিবর্তন আসার কথা। কিন্তু আমরা সকালবেলা আমাদের প্রতি সকাল কিন্তু গৃহকর্মীদের মানে তাদেরই অংশগ্রহণে তা মধ্যবিত্ত উচ্চবিত্তরা সুখে শান্তিতে বা একটা স্বস্তির জীবনযাপন করছেন, কিন্তু তাদের সাথে যে আচরণটা আমরা করি, ধরেন আমরা কিন্তু শ্রম কমিশনের প্রস্তাবনার মধ্যেও বলেছিলাম যে আমাদের আচরণগত জায়গা, মানে দুইটা প্রস্তাব আমাদের ছিল, একটা হচ্ছে আইনগত পরিবর্তনের জায়গাগুলো কি হবে, একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা কি বিষয়গুলো আনতে পারি। তো আমরা কিন্তু দেখি যে বাসায় সবাই শ্রমজীবীদেরকে আমরা তুই করে বলছি বা তুমি করে বলছি, আমরা যখন রিক্সায় উঠছি রিক্সা শ্রমিকদেরকে আমরা দ্রুতই তুই বলে ফেলছি। তো এই জায়গাগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি, অন্য সংস্কার বা অন্য পরিবর্তনগুলো তো আরও প্রশ্নের বিষয়। তো আমার মনে হয় এগুলো নিয়েও আমাদের ভাবা দরকার যে প্রত্যেকটা মানুষকে সম্মান করা, সে শ্রমিক হতে পারে কিন্তু সে নাগরিক, সে মানুষ, ফলে তার মর্যাদার জায়গাকে আঘাত করে আমার কারোরই নিজের মর্যাদা থাকার কথা না। এবং এটা কিন্তু আমরা সবসময় মানে শিখেছিলাম ছোটবেলায় যে শ্রমের মর্যাদা, যে কোনো কাজেরই কিন্তু একটা আসলে মর্যাদা আছে, কিন্তু আসলে এটা আমাদের মানসিকতার পরিবর্তন এখানে খুব বেশি প্রয়োজন। জি, আমরা ছোটবেলা থেকেই আসলে আমরা পড়ছি শ্রমের মর্যাদা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ
শ্রমের অনেক মূল্য, কিন্তু সেই মূল্যটা আমরা আসলে আমাদের আচার আচরণের মধ্যে বা আমরা যেই পদ্ধতিটা আছে আমাদের শ্রম পরিমণ্ডলে, যেই সম্পর্ক আছে শ্রমিকের সাথে শিল্পের বা উদ্যোক্তাদের, সেই সম্পর্কর মধ্যে আমার মনে হয় এই পরিবর্তন এবং মর্যাদার প্রশ্নটাকে সামনে আনা দরকার। আরও কিছু বিষয় আমি হয়তো পরে যোগ করতে পারি, যেমন আমাদের মানে শ্রম আইনে কিন্তু এবার আমরা বলেছি যে নারী শব্দটা যুক্ত করতে, কারণ শ্রম আইনের মধ্যে মহিলা শব্দটা যুক্ত আছে, মানে শ্রমিকদেরকে মহিলা শ্রমিক বলা, সেখানেও আমরা বলেছি যে সেখানে নারী শব্দটা যুক্ত করার জন্য। আমরা চাই যেগুলো আপনারা প্রস্তাব করেছেন এগুলো শীঘ্রই বাস্তবায়ন হোক। যেহেতু লিমা আপা ইন্টারেস্টিং একটা ব্যাপার বললেন, একটা হচ্ছে আইনগত আর একটা সংস্কৃতিগত, এই অংশটাকে আপনি আরেকটু করবেন। আইনের ব্যাপারে তো আমার একজন সাধারণ নাগরিক হিসেবে হাত নাই, মানে অন্য জায়গা থেকে এক্সিকিউশন হবে, কিন্তু সংস্কৃতির যে ব্যাপারটা আছে এটা কিন্তু আছে। আমি রাস্তায় বের হই, আমার বাসায় যদি ডোমেস্টিক হেল্পার থাকে, আসলে আচরণটা কেমন হওয়া উচিত, যারা সাধারণ মানুষ শুনছেন তারাও যেন এটা একটু বুঝতে পারেন। একটা তো মানে আমাদের অভ্যাস, আচরণ, ব্যবহার, সেগুলো যেমন একটা সাংস্কৃতিক বিষয়। আবার যখন তখন শ্রমিকরা যখন আন্দোলন করছে, আমরা গত 15 বছরে বা তার আগেও আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলন মাত্রই ষড়যন্ত্র, আন্দোলন মাত্রই হচ্ছে মানে সেখানে কেউ দুরভিসন্ধি করছে, আন্দোলন করলেই তাকে দমন করতে হবে, তার মুখের ভাষা কাটতে হবে বা তাকে জেলে পড়তে হবে, শুধু শ্রম আইন দিয়ে না, তাকে ফৌজদারি আইন দিয়েও তাকে পাঠাতে হবে। তো এখন আমাদের যে মানে 5ই আগস্টের পরে যে পরিবর্তন এসছে, সেখানে কি রাতারাতি আমাদের এই দমনের ভাষা কি বদলেছে, মানে বা আমাদের শ্রমিকদের সাথে যোগাযোগের, যেটা সরকারের যোগাযোগ বলি বা মালিকদের যে যোগাযোগ, সেটা বদলেছে কিনা, সেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী দুঃশাসনের একটা পর্ব হয়তো আমরা বদলেছে, একটা শাসন বদলেছে, কিন্তু সেই সংস্কৃতিটা বদল হওয়া দরকার। যেমন আমরা 5ই আগস্টের পরপরই দেখলাম যে শ্রমিকরা মাঠে নামছেন, তারা অনেক রকম কথা বলছেন, দাবি তুলছেন। শুধু শ্রমিকরা কেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা দেখছিলাম 10 দফা, 12 দফা, 15 দফা, 30 দফা, কেউ ভয় পেয়ে যাচ্ছিলেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছিল যে এটা একটা আশার দিক, কারণ শ্রমিকরাও যখন শ্রমিক অঞ্চলগুলোতে যেই ভয়টা ছিল যে কথা বললে তার একটা বিপদ হতে পারে, স্থানীয় মাস্তান ক্ষমতাশীলরা তার উপরে আক্রমণ করতে পারে, তারা কথা বলছিলেন না। যখনই একটা ভয়মুক্ত পরিবেশ আসলো, তারা কথা বলা শুরু করলেন। এরপরে ঝুট ব্যবসা, নানান রকম যারা এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ছিল, তারাও এটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রথম দিকে শুনছিলাম কেউ বলছেন যে এটা ষড়যন্ত্র কিনা। তো আমার মনে হয়, এবং অনেক শ্রমিকদের উপরে মানে ছাত্রদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেমন ছাত্ররা বলছে আমরা পরীক্ষা দেব না, তখন সেটা খুব সহজেই মেনে নেওয়া হচ্ছে। কিন্তু শ্রমিক যদি বলে যে আমি কোনো একটা ঘটনার প্রতিবাদ করে কাজ করব না, তখন কিন্তু সেটাকে খুব সহজভাবে নেওয়া হচ্ছে না। এবং প্রতিবাদ যখন হচ্ছে, সেগুলোকে আসলে নিয়ন্ত্রণ না করে সেগুলোকে সমন্বয় করা, সেই কথাগুলো শোনা, সেগুলো আমার কাছে মনে হয় খুব জরুরি। কেবলমাত্র সরকারি পর্যায় থেকে বা এখনকার যারা উদ্যোক্তা আছেন, অনেক তরুণ উদ্যোক্তা আছেন, আমরা আশা করি যে তারা সেই পুরনো কায়দায় শ্রমিক নিয়ন্ত্রণ, শ্রমিকের কথা বন্ধ করা এবং কথায় কথায় ছাঁটাই করা, কথায় কথায় তাদেরকে গারদে পাঠানো, এই সংস্কৃতির পরিবর্তন ছাড়া আসলে আমাদের খুব বেশি দূর আগানো যাবে না। আর ভাষার সংস্কৃতির কথা তো বললামই। আপনি এটা খুব সুন্দর কথা বলেন যে যখন ছাত্ররা কোনো কিছু দাবি দাবা করছিল সেটা মেনে নেওয়া হচ্ছিল, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু জটিল, কারণ আসলে মালিক পক্ষের হাতে কিন্তু থাকে হচ্ছে পুঁজি। তো যেখানে হচ্ছে যে শ্রমিকরা যখন আন্দোলন করছে তাদের বেতনের জন্য অলরেডি তাদের বেতন আটকানো, তো তার ইচ্ছে করলে কালকে চাকরি ছেড়ে বা কাজ করা বন্ধ করে দিতে পারেন না, তাহলে যে বেতনটা পাওয়ার কথা আছে সেটাও আসলে তারা পাবেন না। তো এই ক্ষেত্রে আসলে আমি আইনগতভাবে যে পরিবর্তনটা আনার জন্য আসলে মালিক পক্ষকে কতটা দায়ী করা যায় এবং তাদের সাথে আসলে আমাদের নেগোসিয়েশনটা কি হওয়া উচিত? মানে একটা রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না, তখন শ্রমিকদেরকেও আসলে খুব গণ্য করার প্রয়োজন হয় না, কারণ শ্রমিকরা তো ভোট ব্যাংক হিসেবেও একটা বিশাল সংখ্যা বা আমাদের জনগোষ্ঠীর। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি শ্রমিকদের কথা শোনার কোনো তোয়াক্কা আমাদের মালিকরা করেন নাই। অনেকেই সংসদের প্রতিনিধি ছিলেন এবং তারা আসলে শ্রমিকদের কোনো রকম কথা শোনা, তাদের দাবিগুলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শোনা, সেটা না করে তারা সবসময় দমনের পথটাকেই বেছে নিয়েছিলেন। তো আমরা আশা করি যে এখনকার সময়ে যদি একই রকম দমনটাকেই প্রধান হয়, তাহলে কিন্তু এখানে শিল্পের বিকাশে বারবার বাধাগ্রস্ত হবে। তো সেই জায়গাটা আমরা আসলে পরিবর্তন চাই আর কি। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা শ্রমিক আন্দোলনের ইতিহাসে ঘুরে ফিরে আমরা আসতে দেখেছি, সেটা হচ্ছে যে শ্রমিক এলাকাগুলোকে দূষিত করা, দূষিত ইউনিয়ন তৈরি করা,
এবং সেখানে মানে প্রকৃত ট্রেড ইউনিয়ন যারা করতে চায় তাদের বারবার বাধাগ্রস্ত করা হয় এবং দেখা যায় যে মালিক বা মালিক আগে আমরা দেখেছি সরকার মালিক এক হয়েই মানে টাকা ছড়ানো হয়েছে, শ্রমিক নেতাদেরকে পকেট ইউনিয়ন করা হয়েছে। সেই সংস্কৃতি যদি এখনও টিকে থাকে সেটা আমাদের জন্য খুব লজ্জার বিষয় হবে। আমরা চাই না যে মানে এমন, যেহেতু শ্রমিকরা একটা খুব দুর্ভোগের মধ্যে থাকে, তাদেরকে নানানভাবে একটা ফাঁদ পাতা হয়, তাদের মধ্যেই মালিক পক্ষের নেতা তৈরি করা হয়। এইভাবে যেন না করে আমরা যেন আমাদের দেশের স্বার্থটাকে প্রধান করে দেখি এবং পুরো ইউনিয়নের মধ্যে যে দূষিত একটা চক্র, সেটাই কিন্তু সিন্ডিকেটের মতো এবার আমরা দেখলাম অনেক কারখানায় ফিরে এসছে, মানে কারখানাগুলোকে নানানভাবে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় অবশ্যই পরিবর্তন করা দরকার। এই পকেট ইউনিয়ন তৈরি করার প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে। আগের প্রশ্নের উত্তরে আপনি একটু দুটো টার্ম বলেছিলেন, তরুণ প্রজন্মের যারা উদ্যোক্তা আছে, যারা তরুণ আসছে, দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশনের অনেকে যখন আসছে, তাদের ভেতর কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমরা পরিবর্তন আশা করি। আমরা আমাদের যেমন শ্রম সংস্কার কমিশনের মধ্যেও আমাদের উদ্যোক্তাদের অনেকের সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। আগে হয়তো আমাদের সেই কথা বলার বিষয়ে একটা ভয় বা একটা দূরত্ব ছিল, কিন্তু আমরা একসাথে কাজ করতে পেরেছি, এটা আমার কাছে ইতিবাচক মনে হয়। এবং তরুণদের মধ্যে যারা আছেন, আমরা তাদের মধ্যেও কাউকে কাউকে আমরা দেখছি তারা দেশের সামগ্রিক যে উন্নয়ন সেটা নিয়ে ভাবছেন, কেউ কেউ সেই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়েও তারা কথা বলছেন। তো আমরা আশা করি যে সেগুলো শুধু কথার কথা হবে না, আমরা তাদের নতুন বাংলাদেশে উদ্যোক্তাদেরকেও নতুনভাবে আসলে পেতে চাই। কারণ দিন শেষে আসলে বাংলাদেশটা আমাদের সবার, সেই দেশে আমাদের সবাইকেই মর্যাদা নিয়ে বাস করতে হবে, সেটার দায় দায়িত্ব আমাদের সবার। নিশ্চয়ই সবার মর্যাদা নিয়ে বাঁচতে হবে, এটা মনে হয় এটার কোনো এটার কোনো প্রশ্ন রাখে না। কারণ তারাই আসলে মূল চালিকা শক্তি, সেটা কৃষি বলেন, আমাদের যে কোনো সেক্টর বলেন। আপনি কিছুক্ষণ আগে একটা নাম্বার বলেছেন প্রায় 8 কোটি। 8 কোটি তো খুবই বড় একটা নাম্বার, 85% যেটা আছে সেখানে কিন্তু আমরাও আছি এমদাদ। আমরা সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আমরা একটা বিরতি থেকে ফিরে বাকি আলাপগুলো করব তসলিমা আক্তার লাকির সাথে। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, এমদাদ আছে এবং আমাদের সাথে যিনি অতিথি আছেন তার সাথে আমরা মে দিবস নিয়ে কথা বলছি। আমাদের সাথে যিনি অতিথি আছেন তাসলিমা আক্তার লিমা, তার সাথে যে কথাগুলো বলছিলাম, আবার যদি লিমা আপা আপনার কাছে আসি, নারী শ্রমিক যারা আছে তাদের অধিকার, তাদের সমস্যা, একটা জায়গায় বলেছেন যে মহিলা থেকে নারী করার জন্য আপনারা রিকমেন্ড করেছেন, এই জায়গাটা অধিকার এবং সমস্যাগুলো নিয়ে যদি আমাদের সাথে কভার করেন। অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে নারীদের সংখ্যা স্বাভাবিকভাবেই অনেক বেশি, এবং সেখানে আমরা দেখি যে সেটা পরিচ্ছন্নতা কর্মী হোক, ইট ভাঙা শ্রমিক হোক, মানে নানান ধরনের যে শ্রমিক আছে, তাদের মজুরির একটা বৈষম্য আমরা নারী পুরুষ এর মধ্যে দেখতে পাই। আরেকটা বিষয় হচ্ছে যে মাতৃত্বকালীন যে ছুটি, সেই ছুটিরও একটা ঘাটতি আছে। আমরা হয়তো দেখছি যে সরকারি পর্যায়ে 6 মাস মাতৃত্বকালীন ছুটি আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি শ্রমিকদের 6 মাসের দরকার নাই, তাদের 4 মাস হলে হবে। সেখানে এই ছুটিটাও আমরা মনে করি যে 6 মাস ছুটিটা শ্রমিকদের জন্য আরও বেশি দরকার। মধ্যবিত্তের অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু শ্রমিকদের তো সেই সুবিধাটা নাই। এবং শ্রমিকরা যে দক্ষ শ্রমিক নিয়ে আসা, মানে প্রজাতি রক্ষার কাজটা করেন, সেটার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। ডে কেয়ার করা এবং মানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকা, একই সাথে শ্রমিক এলাকাগুলোতে পরিবেশের মধ্যে যাতে যৌন হয়রানি মুক্ত পরিবেশ থাকে, এগুলো আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে যে অটোমেশনের যুগ আসছে, সেইখানে কিন্তু শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকরা দেখা যায় যে অটোমেশনের সাথে তারা তাল মিলাতে গিয়ে ঝরে পড়ছেন পুরুষের তুলনায়। সেটার কারণ আমার কাছে মনে হয় যে আমাদের সমাজের মধ্যে যে নারীরা যে ধরনের বৈষম্যের শিকার হন, নাগরিক হিসাবে তাদের ঘরগৃহস্থালির কাজও করতে হয়, তাদেরকে আবার আয় রোজগারের কাজও করতে হয়। ফলে এই দুই চাপের কারণে দক্ষ শ্রমিক হয়ে ওঠার যেই প্রতিযোগিতা বা দক্ষ শ্রমিক হওয়ার জন্য যতটুকু মনের এবং সময়ের দেওয়ার ব্যাপার থাকে, সেটাকে তারা দিয়ে উঠতে পারেন না। ফলে এখনকার সময় আমার মনে হয় যে নারীদেরকে যদি আমরা দক্ষ শ্রমিক নাগরিক হিসেবে চাই, তাহলে তাদের এই সুবিধাগুলো, নাগরিক সুবিধা সহ
তাদের মাতৃত্বকালীন সুবিধাগুলো, ডে কেয়ার এবং যৌন হয়রানি মুক্ত পরিবেশের বিষয়টা অবশ্যই মনোযোগে আনতে হবে। আপা এত এত জায়গায় কাজ করতে হবে, কোথা থেকে শুরু করবেন এটাই তো আমি ভাবছি। চাওয়াটাই বড় কথা আসলে। আমরা যদি চাই এবং বিশেষভাবে রাষ্ট্র যদি চায় এবং এখানে যারা মালিক পক্ষ আছেন তাদেরকেও আসলে আমাদের দেশ গড়ার যে কাজটা সেটা যদি তারা মনোযোগী হন, আমার মনে হয় এটা খুব কঠিন কাজ হবে না। আমরা শুরুটা করতে পারি, তারপরে আমাদের মনে হয় পথই আমাদের দেখাবে যে আমরা কোন দিকে আগাবো। আমাদের আসলে আমাদের শ্রমিকদের যখন কথা বলছে, আমাদের একটা বড় অংশ কিন্তু রেমিটেন্সের জন্য তারা আসলে বাইরে যাচ্ছে, যারা আমাদের প্রবাসী শ্রমিক। তাদেরকে আসলে রাষ্ট্র কতটা সেফগার্ড করতে পারছে, তাদের জব সিকিউরিটি, অথবা তারা যদি সেখানে কোনো ধরনের হেনস্থার শিকার হয় বা বৈষম্যের শিকার হয়, অথবা কোনোভাবে যদি কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে, তাহলে সেখানে রাষ্ট্র তাদেরকে কতটুকু সহায়তা দিচ্ছে? হ্যাঁ, প্রবাসী শ্রমিকরা তো আমাদের অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছেন। আমরা একটা সময় দেখতাম যে তারা গলাকাটা পাসপোর্ট বলা হতো, যে অন্যের পাসপোর্টেও তাদের নানাভাবে যাওয়া হতো এবং সেখানে তারা যখন নানান রকম সংকটের মুখোমুখি হতেন বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে, কখনো তারা যখন ওই দেশ থেকে ফেরত আসছেন সেই ফেরত আসা নিয়েও অনেক রকম সংকট হয়েছে। আমাদের নারী শ্রমিকরা অনেক সময় আমরা দেখেছি যাওয়ার জন্য পাচারের শিকার হয়েছে, অনেক সময় গিয়ে সেখানে নির্যাতনের শিকার হয়েছে, তাদের ফেরত আসতে সমস্যা হয়েছে। পুরো যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয় সেখানে একটা ঘাটতি আছে। আরও অনেক রকম গল্প আমরা জানি যে আমাদের শ্রমিকরা যখন বিদেশে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিতে গিয়ে কিভাবে প্রাণ হারিয়েছে, কিভাবে হয়রানির শিকার হয়েছে। সেই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক যে সম্পর্ক এবং সেখানকার যে আইনের সাথে আমাদের দেশের যে সমন্বয় সাধন করা, সেটার ক্ষেত্রে আসলে খুব জরুরি মনোযোগ দেওয়া। আমরা শুধু রেমিটেন্স নেব কিন্তু সেই শ্রমিকদের জীবন কেমন হবে সেটার নিশ্চয়তার ক্ষেত্রে মনোযোগ দেব না, সেটা তো হতে পারে না। তো আমরা আশা করি যে এই জায়গাগুলোতে আরও বেশি মনোযোগের দাবি রাখে, এটা বলার অপেক্ষাই রাখে না আসলে। আইএলওর সাথে যে কাজ করছে বাংলাদেশ, সেইটার সুফল কিংবা সেইটার কোনো প্রভাব কি শ্রমিকদের উপর পড়ছে, আমাদের দেশের শ্রমিকদের উপরে? আসলে আপনি যে আলোচনার প্রথম দিকে বলছিলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন জায়গায় নিয়ে যাওয়া, তো আসলে আমরা যেহেতু বৈশ্বিক একটা কাঠামো পরিবেশের মধ্যে কাজ করি, সেখানে আইএলও তো একটা আন্তর্জাতিক সংস্থা হিসেবে আসলে শ্রমিকের কি ধরনের শ্রমিকের প্রতি আচরণ হওয়া দরকার বা শ্রম শিল্প সম্পর্কটা কেমন হওয়া দরকার, ট্রেড ইউনিয়ন রাইট কেমন হওয়া দরকার, সেগুলোর একটা মানদণ্ড ঠিক করে এবং অনেকগুলো তাদের যে কনভেনশন সেগুলোতে আমাদের দেশেরও সমর্থন করা আছে। তো সেই জায়গায় সেই সমর্থনের জায়গাটা রক্ষা করা আমাদের একটা স্বাভাবিকভাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা আমাদের শিল্প রক্ষা করার জন্য জরুরি। তো সেই চাপটা কিন্তু আমাদের উপরে আছে এবং আমরা মনে করি যে এটা করাও দরকার। আমাদের যে আইএলও যেই কনভেনশনগুলো আনছে সেগুলো কিন্তু সেগুলো কাগজে কলমে যেন না থাকে। আমি সবসময় বলি যে কোনো কিছু আমরা পেলাম কাগজে থাকলেও কিন্তু কাজে থাকবে না, সেটা যেন না হয় আর কি। আবার ওই ঠিক একইভাবে পোশাক শ্রমিকের কাছে আমরা ফেরত আসতে চাই। এখানে আসলে মালিকদেরকে কিভাবে আমরা আরো বেশি তাদের প্রতি মানে আমাদের আরো কঠিন হতে পারি, যাতে তারা বেতন দেন, কিন্তু তারা যেটা করেন আমরা মাঝে মাঝে দেখি যে তারা হয়তো কনফারেন্স করে বলছেন যে বেতন দিতে পারছেন না, কিন্তু তারপরে তারা ঘুরতে চলে যাচ্ছেন, তাদের বিলাসবহুল জীবন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এদিকে শ্রমিকদের 3 মাস 4 মাস ধরে তাদের আসলে বেতন পাচ্ছেন এবং এই শ্রমিকরা তো কাজ ছেড়েও যেতে পারছেন না, যে ডিসকাশনটা আমরা আগেও করছিলাম। তো এই ক্ষেত্রে মালিকদেরকে আরো কিভাবে আমরা কঠোর আইনের আওতায় নিয়ে আসতে পারি, আপনার কি মনে হয়? আমি অবশ্য কঠোর কঠিন হওয়ার থেকে জবাবদিহিতার উপর বেশি জোর দিতে চাই। আমার মনে হয় যে আমাদের ব্যবস্থাগুলো এমন করা দরকার যাতে করে জবাবদিহিতাটা নিশ্চিত হয়। যেমন আপনি পোশাক শ্রমিকদের কথা বলছিলেন বা পোশাক খাতের যে উদ্যোক্তারা আছেন, আমরা দেখি যে যখন মজুরি কাঠামো হয় সেই মজুরি কাঠামোতে আমাদের বিগত সময়ের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে মজুরি কাঠামোতে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, নিরপেক্ষ সদস্য, সরকার পক্ষ থাকার কথা, কিন্তু আমরা দেখেছি যে সব পক্ষই একাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে জবাবদিহিতাটা নিশ্চিত হচ্ছে কিনা, শ্রম আইন যখন তৈরি হচ্ছে সেইখানে আসলে শ্রমিক প্রতিনিধিরা ঠিকমতো তাদের মতামতগুলো উপস্থাপন করার সুযোগ পাচ্ছে কিনা। হ্যাঁ, তো আমরা এখন শ্রম আইন নিয়ে কথা বলছি, অনেকেই বলছে এরকম আলাপ আলোচনা নাকি আগে হয় নাই। তো আমরাও বলি যে আসলে আলাপ আলোচনা কার সাথে হবে? যখন আপনার
কয়েকটা মতামত থাকবে, যে এই মতামতগুলো আমরা সমন্বয় করতে চাই। এবং আমার কাছে মনে হয় যে শিল্পের বিকাশের জন্যই, সেটা পোশাক খাত হোক, সেটা চা শিল্প হোক, সেটা জাহাজ ভাঙা শিল্প হোক, বা যেই শিল্পগুলো এখনও যুক্ত হয় না, এই প্রত্যেকটা খাতেই আপনি বিকাশটা তখনই সম্ভব যখন কিনা সেখানে শ্রমিকরা ভালো থাকবেন। এই বিবেচনাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা হয়তো কিছু দূর আগাবো, কিন্তু আবার বারবার হোঁচট খাবো। আমাদের ওই যে শ্রমিকরা আন্দোলন করবেন এবং তারা যখন আইন কানুন জানবেন না, জানার সুযোগ পাবেন না, তখন আন্দোলনগুলো অনেক সময় স্বতঃস্ফূর্ত হয়। তো আন্দোলন আমরা নিশ্চয়ই চাই, কিন্তু আমরা চাই যে গণতান্ত্রিক উপায়ে যাতে তারা কথা বলতে পারেন, তাহলে কিন্তু আমাদের শ্রমিকদেরও জেলে যেতে হয় না, গুলি খেয়ে মরতে হয় না, আবার আমাদের মালিকদেরকেও কিন্তু আমাদের মানে কাঠগড়ায় দাঁড় করাতে হয় না আর কি। তো ফলে সেটা আমাদের এই দেশের স্বার্থেই এবং শিল্পের স্বার্থেই, যদি আমি মালিকদের পক্ষ থেকে জায়গা থেকে আমি মানে বিষয়টা ভাবার কথা বলি, তাহলে আমার মনে হয় যে শিল্পের স্বার্থে এবং উৎপাদনশীলতার স্বার্থেই তাদের ভাবা দরকার যে আমাদের দেশ কিন্তু আর সেই সামন্ত সমাজের মতো অবস্থায় নাই। ফলে তাদেরকে যে এই জবাবদিহিতাটা বারবারই করতে হবে। আমরা যখন কথা বলছি দেশ, মালিক, শ্রমিক, এই জায়গাগুলোতে নিয়ে, এখানে বায়ারদের রেসপন্সিবিলিটি কি আছে? অবশ্যই বায়ারদের রেসপন্সিবিলিটি আছে। আমরা যখন মজুরি বাড়ানোর কথা বলি, অনেক সময় আমরা যেমন গার্মেন্টসে এখন 12,500 টাকা, আমাদের দেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই এবং আমাদের দেশের শ্রমিকরা সস্তা মজুর হিসেবে পরিচিত। এটা কিন্তু আমরা একদমই চাই না যে আমাদের দেশের শ্রমিকরা এত ভালো কাজ করেন, কেন তারা সস্তা মজুর হিসেবে পরিচিত হবেন। আমাদের যখনই কোনো শ্রমিকদের আন্দোলন হয়, মজুরির প্রশ্ন হোক, নিরাপত্তার প্রশ্ন হোক, আমরা দেখি যে বিদেশি বায়ার বা অনেক সময় যারা ভোক্তা আছেন, যারা ক্রেতা আছেন, তারাও বলেন যে আমাদের দেশেরকে অনেকটা বেশি একটু দায়ী করার চেষ্টা করে যে আমাদের কাপড় তারা কিনবেন না, বা আমাদের দেশের সাথে ব্যবসায়িক সম্পর্কটাকে নিয়ে তারা একটা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন। এইটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে পোশাক খাতের ক্ষেত্রে যে বায়াররা আছেন, তারা কিন্তু সিংহভাগ যে মুনাফাটা সেটা তাদের কাছে চলে যায়, কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওনারা আসলে এটা অনেকটা এখন যে নব্য উদার অর্থনীতি আছে, সেই অর্থনীতির মতোই যে লাভটা হচ্ছে আমার, লসটা হচ্ছে সমাজের। তখন লসের ভাগও কিন্তু আমাদের শ্রমিকদের নিতে হয়েছে করোনার সময়, এবং সেই সময় আমরা দেখেছি বায়াররা অনেক অর্ডার বাতিল করেছেন। খুব সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার একটি ব্র্যান্ড, মোজাইক ব্র্যান্ড, তারা প্রায় 250 কোটি টাকা দিচ্ছে না, বেশ 22-23টা কারখানার মতো যাদের পাওনা আছে। তো আমরা সবসময় বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে তাদের সীমাবদ্ধতার জায়গাগুলোকে তুলে ধরি, জবাবদিহিতার জায়গাগুলোকে তুলে ধরি, যাতে এই খাতটা মজবুত হয় এবং আমাদের শ্রমিকরা ভালো থাকেন। কিন্তু আমরা কিন্তু বায়ারদের বিষয়গুলোকে আমার মনে হয় যে আরো কিভাবে আসলে জবাবদিহিতাতে তাদেরকেও যুক্ত করা যায়, সেটা আমাদের সরকারকে আমার মনে বাংলাদেশ সেই পথে এগোচ্ছে যে তারা আসলে একসময় বায়ারদের সাথে এই নেগোসিয়েশনগুলো অনেক শক্তভাবে করতে পারবে। এবং অসংখ্য ধন্যবাদ লিমাপা আপনাকে আজকে আমাদের সাথে সকালবেলা যুক্ত হওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ। মে দিবসের শুভেচ্ছা। মে দিবসের শুভেচ্ছা। আজকের মতন বিদায় নিচ্ছি, কিন্তু যে কথাটা, যে আলোচনাটা হচ্ছিল, সে একদমই যদি আমরা মৌলিক জায়গায় আসি, সেটা হচ্ছে শ্রমের প্রতি মর্যাদা এবং আপনার চারপাশে যে শ্রমিক আছে তাদের শ্রমকে সম্মান করতে শিখুন, তাহলে আমরা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আছে সেটা দেখতে পাবো। আমরা স্বপ্নের বাংলাদেশেই যেতে চাই, সেই প্রত্যাশায় সকালের বাংলাদেশের একেবারে শেষ জায়গায় চলে এসেছি। সবাইকে আবারও শুভ সকাল।